স্বাগতম বন্ধুরা আব্দুল্লাহ আবু সাইদ স্যারের আরও একটি বক্তব্যে। তিনি স্বপ্ন দেখানো মানুষ আব্দুল্লাহ আবু সাইদ। আসুন দেখে নিই এই ভিডিওতে তিনি কি স্বপ্ন আমাদের দেখান। একবার একটা মজার ঘটনা ঘটলো। আমি গেছিলাম ওই মির্জাপুর ভারতেশ্বরী হোমস। তখন আর.পি. সাহার মেয়ে জয়াপতি উনি ছিলেন সভাপতি। আমি তখন বললাম যে বেশ মিলে গেল, সভাপতি জয়াপতি। আজকের সভার সভাপতি, আগে আমরা সভানেত্রী বলতাম, উপাধ্যক্ষ এবং ছাত্রীরা। আমি একটা বই পড়ছি, সেটার নাম হচ্ছে নারী শাসন অত্যাসন। কারণ সভ্যতার পরের থেকেই দেখা গেছে যে নারীরা শাসন করেছে, পুরুষ এবং নারী একসঙ্গে শাসন করেছে মিলে ঝুলে, এটা কখনো দেখা যায়। নারীরা শাসন করেছে প্রথম যুগে, ৭-৮ হাজার বছর আগে থেকে পুরুষদের শাসন শুরু হয়েছে। কারণ যখন কৃষির খুব প্রাথমিক অবস্থা ছিল, যখন কাঁচি দিয়ে বা সামান্য নিড়ানি দিয়ে কাজ চলত, সেই সময় পর্যন্ত নারীরা শাসন করেছে। কিন্তু পরে যখন লাঙল এলো, বলদে টানা লাঙল, বড় বড় চাকা এলো, যে চাকা ঘোরাতে হবে, অর্থাৎ মাসলের প্রয়োজন যখন হয়ে গেল, তখন থেকে দেখা গেল যে মেয়েরা শারীরিক শক্তিতে পুরুষদের চাইতে পিছিয়ে থাকায় তারা আর পেরে উঠছে না। তখন আস্তে আস্তে পুরুষ শাসন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় এবং আমরা যে যুগে রয়েছি সেটা পুরুষ শাসনের সর্বশেষ যুগ। কারণ আশা করা যাচ্ছে যে আর ১০০ বছরের মধ্যে পৃথিবী নারী শাসনের আওতায় চলে আসবে। কয়েকদিন আগে একটা জোক শুনলাম। জোকটা এরকম যে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া চলছে। এক পর্যায়ে স্বামী কাপড় চোপড় গুছিয়ে বাক্স নিয়ে রওনা দিলেন। তো স্ত্রী জিজ্ঞেস করছে যে কোথায় যাচ্ছ? তো স্বামী বলল যে মার কাছে যাচ্ছি। তো কিছুক্ষণ পরে দেখা গেল যে স্ত্রীও কাপড় চোপড় গুছিয়ে রওনা হচ্ছে। তখন স্বামী জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ? স্ত্রী বললেন যে মার কাছে যাচ্ছি। তো এরপরে স্ত্রীর মনে হয়েছে যে বাচ্চাগুলো তো রয়ে গেল, এরা কার কাছে যাবে? তখন স্বামীকে স্ত্রী জিজ্ঞেস করছে যে এই বাচ্চাগুলো রয়ে যাচ্ছে, এরা কার কাছে যাবে? তখন স্বামী বলছে যে আমিও মার কাছে যাচ্ছি, তুমিও মার কাছে যাচ্ছ, তো বাচ্চাগুলোর তো মার কাছেই যাওয়া উচিত। গল্পটা বললাম এই জন্য যে আজকে পৃথিবী আস্তে আস্তে মায়ের কাছেই চলে যাচ্ছে। কারণ পুরুষ যে কারণে শক্তির শীর্ষে ছিল, দুটো কারণ। একটা হচ্ছে পুরুষের মাস্কুলার পাওয়ার, পেশি শক্তি, এই দিকে পুরুষেরাও পড়েছে। কিন্তু আজকে যন্ত্রের এমনই ব্যাপক বিস্তার ঘটেছে যে যন্ত্র পেশি শক্তির সমস্ত দায়িত্ব আস্তে আস্তে নিয়ে নিয়েছে। আমি একদিন সিঙ্গাপুরে, সে প্রায় 40 বছর আগে, রাত্রি 1টার সময় দাঁড়িয়ে আছি বাসের জন্য। একটা বিশাল বাস গর্জন করতে করতে এসে থামলো। তো আমরা সবাই উঠলাম। ওঠার পরে বাস আবার তার চাইতে যেন জোরে গর্জন করে চলতে শুরু করলো। তা আমি ভাবলাম, এই যে এত বিশাল বাস এইরকম গর্জন করে ছুটে চলছে, এটা চালাচ্ছে কি একটু দেখি তো। তো মাথা উঁচু করে দেখি এতটুকু একটা মেয়ে চালাচ্ছে। তখনই আমি বুঝলাম যে নারী শাসন পৃথিবীতে খুব বেশি দেরি হওয়ার আর কথা নেই। কারণ এখন যন্ত্রের এমন উন্নতি হয়েছে যে পুরুষ এবং নারী শক্তির দিক থেকে সমান পর্যায়ে চলে এসেছে। এত বিশাল একটা গাড়িকে একটা পুরুষও অ্যাক্সেলারেটর চাপ দিলে যেরকম ছুটে যাবে, একটা মেয়ে চাপ দিলেও তেমনি ছুটে যাবে। একটা বিশাল ইন্ডাস্ট্রিকে
সকাল বেলায় চালু করতে একটা আঙুলের চাপ দরকার, মৃদু চাপ, সেটা পুরুষেরও যেমন মেয়েরও তেমনি। সুতরাং এইখানে পুরুষ একটু বিপদে পড়েছে। মেয়েদের আরেকটা বিরাট অসুবিধা ছিল, সেটা হচ্ছে সন্তান। সেকালে 7টা 8টা 10টা 12টা বাচ্চা হতো এক একটা মেয়ের। সন্তান জন্ম দিতে দিতেই তাদের জীবন শেষ হতো। তারপরে সেই সন্তানকে লালন পালন করে বড় করতে করতে এরা একটা যন্ত্রে পরিণত হয়েছে। পৃথিবীতে ক্রিয়েটিভ জায়গাতে, সৃজনশীল জায়গাতে গিয়ে তারা যে কাজ করবে, এই ক্ষমতা মেয়েদের আর থাকতো না। তো তার ফলে দেখা যায় ঘরে ঘরে মেয়েরা গান গাচ্ছে এবং নৃত্য শিল্প চর্চা করছে, কিন্তু শ্রেষ্ঠ গায়ক ওস্তাদ বড়ে গোলাম আলী খান, ওস্তাদ ফয়াজ খান, এরা সব, ওস্তাদ আলাউদ্দিন খান, এরা সব পুরুষ। ঘরে ঘরে মেয়েরা রান্না করছে, কিন্তু দেখা যাচ্ছে যে সব শেফ তারা সব পুরুষ। এই যুগ কিন্তু আর থাকতে যাচ্ছে না, কারণ মেয়েরা সন্তান জন্ম দেওয়ার এবং সন্তান পালনের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে প্রায় মুক্ত। এখন মেয়েদের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে সন্তান নিয়ে। আজকে কেন মায়েরা এত হিংস্র হয়ে উঠেছেন বাচ্চার ব্যাপারে, বাপেরাও হয়েছে, তার কারণ হচ্ছে সন্তান কম, কাজে সমস্ত মমতা একজন বা দুজনের মধ্যে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। মমতা কেন্দ্রীভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক কেন্দ্রীভূত হচ্ছে, আতঙ্ক কেন্দ্রীভূত হওয়ার সঙ্গে সঙ্গে অত্যাচার কেন্দ্রীভূত হচ্ছে। এবং আজকের শিশু যেরকম অত্যাচারিত, পৃথিবীতে কোনো কালে শিশুদের এই দুর্ভাগ্য ছিল না। আমরা তো মানুষ হয়েছে একেবারেই হারাধনের ছেলেদের মতো, কোথায় গেল, কি করলো না করলো, আর গেলেই ভালো, এরকম একটা ভাবছি। এখন নারীর কাছে আজকে পৃথিবী আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা বই পড়া কর্মসূচি চালাই সারা দেশে, 25 লক্ষ ছেলে মেয়ে তার মধ্যে পড়ে। তার মধ্যে 45% হচ্ছে ছেলে এবং 55% হচ্ছে মেয়ে। এটা দেখেই বোঝা যায় যে সমস্ত জায়গাতে ছেলেদের অধঃপাতে যাওয়ার এত রাস্তা যে ছেলেদেরকে কিছুতেই আর উদ্ধার করা যাচ্ছে না। আমি একবার একটা অনুষ্ঠানে বলেছিলাম, মেয়েদের কথা আপনারা খুব ভাবেন, তার কারণ মেয়েরা হাজার হাজার বছর ধরে শোষিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, নিগৃহীত হয়েছে, খুবই ভাবতে হবে মেয়েদের কথা। কিন্তু ছেলেদের কথাও একটু ভাবেন, তার কারণ ওই মেয়েগুলোর কিন্তু ওই ছেলেগুলোর সঙ্গে বিয়ে হবে। কতগুলো জন্তুর সঙ্গে যাতে বিয়ে না হয়, সেদিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। তো নারীকে আজকে যদি পৃথিবীর দায়িত্ব নিতে হয়, মানব জাতির দায়িত্ব নিতে হয়, তাহলে নারীকে কিন্তু অনেক 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 যোগ্যতার পরিচয় দিতে হবে। কারণ একটা কথা মনে রাখতেই হবে যে পুরুষ শারীরিকভাবে একটু অধিকতর শক্তিশালী, বিপদে পড়লে তাদের হাত পা চলতে শুরু করে। তো সেই জন্য নারীকে এমন একটা জায়গাতে, কর্তৃত্বের এমন একটা জায়গাতে, যোগ্যতার এমন একটা জায়গাতে যে হাজির হতে হবে, যেখানে তারা নিরঙ্কুশ নেতৃত্বের মধ্যে আসতে পারে। এখন আমি অবশ্য উপদেশ কখনো দিই না, উপদেশের ঠিক কখনোই পক্ষে না, কারণ উপদেশ সেই দিতে পারে যে ত্রুটিহীন, ভ্রান্তিহীন, যে একেবারে নির্ভুল মানুষ, সেই তো উপদেশ দিতে পারে। কিন্তু একটা কথা আমি সবসময় বুঝি, নিজের জন্য বুঝি, যে বয়সে তোমরা আছো, এই বয়স তো মানুষের প্রথম জাগরণের বয়স। মানুষ এই বয়সে নিজেকে চেনে, নিজেকে জানে, মানুষ এই বয়সে জেগে ওঠে। সক্রেটিস বলেছিলেন যে নিজেকে জানো, নো thyself। কারণ কেন নিজেকে জানো? কারণ যে যার নিজের দিকে তাকিয়ে দেখেন, আপনার দুটো চোখ দিয়ে সারা পৃথিবীকে আপনি দেখতে পাবেন, শুধু দেখতে পাবেন না নিজেকে। এমনিতে তো কথা মনে হয় নিজেকে তো আমি জানি, এটা আবার একটা কথা বলব। নিজেকে চিমটি কাটলে ব্যথা পায় কে? আমি ব্যথা পাই। কেউ গরম লোহার শিক দিয়ে পিঠে চেপে ধরলে লাফায় কে? আমি তো লাফাই।
সুতরাং আমি তো আমাকে সবচেয়ে বেশি চিনি, কিন্তু আসলে তা নয়। আসলে আমরা সমস্ত পৃথিবীকে বুঝতে পারি, শুধু নিজেকে বুঝতে পারি না। এই নিজেকে বুঝতে পারাটা যতটা আমরা বাড়াতে পারবো, আমরা ততটাই যোগ্য মানুষ হব। তো মানুষের জীবনে প্রথম একটা জাগরণ হয়, এটা এই বয়সে হয়। এই ছেলেমেয়েরা এখানে যে বয়সে আছে সেই বয়সে এসে হয়। জাগরণটা কেমন? জীবনানন্দ দাশ এক জায়গায় লিখেছেন, খুব অল্প বয়সে লেখা, যে কেহ যাহা কহে নাই, কেহ যাহা কহে নাই, কোন এক বাণী আমি বহে আনি। একদিন শুনেছ যে সুর, পুরনোতা, কোন এক নতুন কিছুর আছে প্রয়োজন, তাই আমি আসিয়াছি। আমার মতন নাই কেউ আর, আমার পায়ের শব্দ শোনো, বাকি সব যত কিছু হারানো পুরো। এই যে নিজেকে চেনা, হঠাৎ যে আমি পৃথিবীতে এসেছি এবং অসাধারণ অসম্ভব কিছুর জন্য এসেছি, এই বোধ, এই উপলব্ধি হচ্ছে মানুষের এই বয়সে মানুষের মধ্যে জেগে ওঠে। যেমন নজরুল, আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে, আজকে আমার খুলিয়া গিয়াছে সব মাদ। এই যে নিজেকে চেনা, এটা ঘটে এই বয়সে। সুতরাং এই বয়সটা নিয়ে খুব সাবধান। কেমন? এই বয়সে শুধু ফেসবুক করলে চলবে না, কেমন? শুধু মোবাইল ফোন নিয়ে বসে থাকলে হবে না। এই বয়সটা হচ্ছে আমাদের জীবনের বীজ বপনের বয়স, অঙ্কুরিত হবার বয়স, নিজেকে চেনার বয়স। সুকান্তরও ঠিক 18 বছর নিয়ে কিন্তু একটা কবিতা আছে, এটা আপনারা অনেকেই জানেন। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার যুগ। সুতরাং এই বয়সটাকে হেলা ফেলা করতে নেই। গ্রিকরা মনে করত সারা পৃথিবীর সেন্টার হচ্ছে গ্রিস, আর গ্রিসের সেন্টার হচ্ছে একটা মন্দির। সেই মন্দিরটার নাম হচ্ছে ডেলফির মন্দির। তো সেই মন্দিরে সারা গ্রিস থেকে লোকেরা আসতো, এসে যার যা জানার সেই মন্দিরে বাইরের থেকে জিজ্ঞেস করত, এবং ভেতর থেকে নারী কণ্ঠে সেই প্রশ্নের জবাব দেওয়া হতো। এবং সেই নারী কণ্ঠের যে জবাব, সেটা আবার একটু ইকো করতে করতে আসতো, ধ্বনিত প্রতিধ্বনিত হতে হতে আসতো। তো ওইখানে এথেন্স থেকে সক্রেটিসের এক বন্ধু সেই মন্দিরে গেছে এবং গিয়ে জিজ্ঞেস করেছে যে আজকের দিনে এথেন্সের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? ভেতর থেকে উত্তর এসছে সক্রেটিস। আর তো কোনো সন্দেহ নাই, স্বাভাবিকভাবে উত্তর আসলে তবুও হতো। কাঁপতে কাঁপতে যখন এসেছে তখন সক্রেটিসই সবচেয়ে জ্ঞানী। তো সে তো ফিরে এসেছে এথেন্সে, এসে এইরকম করে হাঁটছে আর সক্রেটিসকে বলছে, সক্রেটিস চাইনিজ খাওয়া। কেন, কি হয়েছে? যে আমি গিয়েছিলাম ডেলফির মন্দিরে, সেখানে জিজ্ঞেস করেছিলাম যে সবচেয়ে জ্ঞানী কে বর্তমানে এথেন্সে, এবং সেখানে বলা হয়েছে যে সক্রেটিস হচ্ছে সবচেয়ে জ্ঞানী। তো সক্রেটিস ভাবলেন, আমি এত অজ্ঞ, এত মূর্খ, আমাকে কেন সবচেয়ে জ্ঞানী ব্যক্তি বলা? তখন উনি সব জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে কথা বলতে শুরু করলেন, সবাইকে জিজ্ঞেস করলেন আপনার জ্ঞান কতটুকু। উনি বললেন যে জ্ঞান তো আমারই, আর কারো জ্ঞান আছে নাকি এই দেশে? কেমন? একবার হিউয়েন সাং এর নাম তোমরা জানো। হিউয়েন সাং ভারতে এসেছিলেন এবং বিহারের ভাগলপুর এলাকায় উনি যখন হাঁটছিলেন তখন দেখলেন যে একজন লোক, ইয়া মোটা, বিরাট বুড়ি, তো তার সেই পেটের উপরে একটা পিতলের বেল্ট বাঁধা এবং মাথার উপরে একটা মশাল জ্বলছে। সেই অবস্থায় সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো তখন হিউয়েন সাং তাকে জিজ্ঞেস করলেন যে ভাই, আপনার এই দুরবস্থা কেন? আপনার মাথায় মশাল জ্বলজ্বল করছে, আপনার কোমরে
তামার পাত দিয়ে মোড়া, আপনার এরকম অবস্থা হলো কেন? উনি বললেন যে দেখো হে, আমার পেটে এত জ্ঞান যে যদি ছিঁড়ে একবার বের হয়ে যায়, সেই জন্য আমি তামার পাত দিয়ে আমার পেটটাকে মুড়ে রেখেছি। আর এই যে মশাল দেখছো, এটা হচ্ছে জ্ঞানের মশাল। আমি যেদিক দিয়ে যাই সেদিক দিয়ে একেবারে জ্ঞান ছড়াতে ছড়াতে, আলো ছড়াতে ছড়াতে যাই। তো সক্রেটিস যখন এথেন্সের বিভিন্ন জ্ঞানীর কাছে যেতে শুরু করলেন, তখন তারাও প্রায় একই উত্তর দিতে শুরু করল যে জ্ঞান ওটা তো আমার, আমি তো জ্ঞানী, একমাত্র জ্ঞানী। কেমন বলে নিজের জ্ঞানের এত বড়াই শুরু করলেন যে সক্রেটিস বুঝলেন যে এই ব্যক্তির জ্ঞান কম আছে। কারণ জ্ঞান, সত্যিকার জ্ঞান থাকলে মানুষ এরকম করে না। তারপরে আরেকজনের কাছে গেলেন, সেও ওই রকমই করতে লাগলো। সমস্ত জ্ঞানীর কাছে গেলেন, প্রত্যেকের মধ্যে সেই একই, নিজের সম্বন্ধে বিরাট হাম্বড়া ভাব, বিশাল ধারণা, এবং তাদের ধারণা যে তার চাইতে জ্ঞানী এই পৃথিবীতে আর কেউ। তখন সক্রেটিস বললেন যে আমি এখন বুঝেছি যে ডেলফির মন্দির থেকে কেন বলা হয়েছে যে আমি সবচেয়ে জ্ঞানী। কারণ আমি এইটুকু জানি যে আমি জানি না, আমি জ্ঞানী নই। কেমন? I know that I do not know, but they do not know that they do not know. তারা যে জানে না সেটাও তারা জানে না, কিন্তু আমি অন্তত জানি যে আমি জানি না। মানে আমি যে মূর্খ সেটা আমি জানি, কিন্তু তারা যে মূর্খ সেটা তারা জানে না। তো আমাদের এই জানা, নিজেকে জানা, এই জানা দিয়ে আমাদের জীবনের শুরু। এখন শুধু জানা মানে কি? জানা মানে কি শুধু জানলাম আর বসে বসে লেজ নাড়তে থাকলাম? তাতে কি কোনো লাভ হবে? কি করতে হবে? আমাকে জানতে হবে এবং বেরিয়ে যেতে হবে। রবীন্দ্রনাথের একটা গান আছে যে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে, আকাশ ভেঙে বাহিরকে আজ নেবরে লুট করে। বেরিয়ে যেতে হবে, আকাশ ভেঙে সারা পৃথিবীকে লুট করতে হবে। রবীন্দ্রনাথের গানের সুরটা হবে একটু মিষ্টি মিষ্টি, ওনার কথার মধ্যে যে আগুন আছে মাঝে মাঝে, সে আগুনগুলো ওই মধুরতার নিচে অনেক সময় চাপা পড়ে। রবীন্দ্রনাথের যে নিচ্ছরের স্বপ্নভঙ্গ, এই বয়সে লেখা, 20-21 বছর বয়সে লেখা। কেমন? তার মধ্যে কি আছে? নিচ্ছর আসে কোথা থেকে পৃথিবীতে? নিচ্ছর আসে বরফের মধ্য থেকে। কোন বরফ? শীতকালের বরফ। অন্ধকারের বিবরের মধ্যে চুপ করে বসে আছে সে বরফ, নড়ছে না। কিন্তু একটা সময় আসে যে বরফ গলতে শুরু করে। সেই জন্য নিচ্ছরের স্বপ্নভঙ্গের মধ্যে আছে যে আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। সে আমি মানে কঠিন বরফ হয়ে শুয়েছিলাম, রবির কর সেখানে প্রবেশ করেছে এবং প্রবেশ করে আমাকে 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 মুক্তি দিয়েছে। আমি সেই আলোতে, সেই রোদের তাপে আমি গলে আমি ছুটতে শুরু করেছি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এই যে প্রাণের জাগরণ এবং বেরিয়ে পড়া, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে বুধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রসে। তারপরে আসল কথা, এতদিন আমি বন্দী হয়েছিলাম, আজকে আমি ছুটে বেরিয়ে গেছি। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারাগার। এই কারাগার থেকে আমি বেরিয়ে যেতে চাই।
তার আমি খুঁজে পেয়েছি। আমি কোথায় যাব? দূর হতে শুনি যেন মহাসাগরের গান। এই মহাসাগরের দিকে মানুষের যাত্রা যেটা শুরু হয় সেটা এই বয়সে শুরু। নজরুলের কিন্তু এটা হয়েছিল, বাচ্চাদের জন্য একটা কবিতা উনি লিখেছিলেন, বিদ্রোহী কবিতার মধ্যে তো একেবারে ঘর ছেড়ে উদ্দাম গতিতে ছুটে যাওয়ার সেই পায়ের শব্দ আমরা শুনতে পাই। কি প্রচন্ড! আমি উন্মাদ, আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়েছে সম্মান। এরকম আছে না, আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তরুণে বই জয়ন্তী মানব বিজয় কেতন। এইভাবে এই যে ছুটে চলা, এই ছুটে চলাটা হচ্ছে এই বয়সের সবচেয়ে বড়। আমাদের দেশে কিন্তু এটা একেবারেই অনুৎসাহিত। তার মধ্যে শক্তি আছে, তার মধ্যে জীবন আছে, তার মধ্যে বুদ্ধি আছে, এটা দেখলে আমরা ক্ষেপে উঠি। কোনো বাচ্চা যদি একটু বেশি দুষ্টু হয় তাহলে মাস্টাররা তার উপরে ক্ষেপে ওঠে, এত শয়তান, এত ডিস্টার্ব করে। আরে বুদ্ধি যার বেশি সে তো একটু ডিস্টার্ব করবেই। সে বুদ্ধি কোথায় রাখবে সেই জায়গা খুঁজে পায় না। অনেক সময় সে স্থানের উপরে কেমন সেটা পড়ে যায়। সেই যে শ্রীকান্ত উপন্যাসটার মধ্যে ইন্দ্রনাথ আছে না, সে পণ্ডিত মশাই ক্লাসে ঘুমোতেন, ইন্দ্রনাথ একটা কাঁচি এনে ঘুমন্ত অবস্থায় স্যারের টিকিটা কেটে এমন কোন ক্ষতি করে নাই, যাহার জিনিস তাহাকেই ফিরাইয়া দিয়েছে। সে ওই টিকিটা স্যারের পকেটের মধ্যে দিয়ে দিয়েছে। কিন্তু সেই জন্য যখন ইন্দ্রনাথকে মাথায় খোল ঢেলে কেমন ওই স্কুল থেকে বের করে দিল, তখন ইন্দ্রনাথ ঠিক বুঝতেই পারলো না যে কেন তাকে, আমি তো কোনো অপরাধ করি না, স্যারের জিনিস স্যারকেই দিয়েছি, কেমন আমার মাথার সব চুল কামায় কেন, আর আমার মাথায় ঘোল ঢালে কেন, আমাকে বের করে দেয় কেন? কারণ ওর মধ্যে একটা দুর্দম যৌবন কাজ করছে। এই যৌবন হচ্ছে মানুষের শক্তি, এই যৌবনের বিকাশ হচ্ছে আমাদের কামনা, আমাদের আকাঙ্ক্ষা। আমরা যদি সমস্ত ছেলে মেয়েদেরকে ঘরের মধ্যে পিটিয়ে পিটিয়ে বসিয়ে রাখি এবং অন্ধকারের মধ্যে রেখে দিই, জড়ত্বের মধ্যে রেখে দিই, তাহলে পরে আমাদের ছেলে মেয়েদের ঠিক মুক্তি হবে না। ওই যে ডাকঘর নাটকটা আছে না রবীন্দ্রনাথের, তো ডাকঘরের মধ্যে আমরা একটা জিনিস দেখি যে একটা বাচ্চা ছেলে অমল, তার অসুখ করেছে, তার ডাক্তার এসে বলেছে যে খবরদার ও যেন ঘরের বাইরে যেতে না পারে, বিশেষ করে উজ্জ্বল রোদ এবং দক্ষিণের বাতাস তার জন্য খুবই ক্ষতিকর। অমলকে ঘরে বসিয়ে রেখেছে, কিন্তু অমলের মন তো ঘরের মধ্যে থাকতে চায় না, সে তো বেরিয়ে পড়তে চায়। তখন পাশ দিয়ে দইওয়ালা যায়, চাই দই, ভালো দই, দই নেবেন নাকি, বলতে বলতে চলে যায়। অমলের মনে হয় আহা, দইওয়ালা কোথায় যায়, আমিও তো যেতে চাই দইওয়ালার মতো। দইওয়ালা কোন গ্রামে থাকে, হয়তো পাঁচপুরো পাহাড়ে, সেখানে মেয়েরা লাল শাড়ি পরে সেইখানে থাকে। ওর কল্পনা কিন্তু সেই দিকে চলে যায়। এই যে বেরিয়ে যাওয়া, কেমন পোস্ট অফিস খোলা হয়েছে সেখানে, সেই পোস্ট অফিসে ডাক পিয়ন আছে, সে ডাক পিয়ন বাড়ি বাড়ি চিঠি বিলি করে। অমলের মনে হয় আহা, আমিও যদি এরকম ডাক পিয়ন হতে পারতাম তাহলে আমিও তো বাড়ি বাড়ি যেতে পারতাম। তো এই যে মানুষের মধ্যে একটা বের হওয়ার আকুতি, এই আকুতিকে তোমরা নিজেরা লালন করবে, এবং আমরা যারা বয়স্ক আমাদের উচিত হবে তোমাদের সে আকুতিকে উৎসাহিত করা। একটা গল্প শুধু তোমাদের বলে শেষ করি, যে এটার সঙ্গে আরেকটা জিনিস থাকতে হয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একাগ্রতা। যে জিনিস আমি নিলাম সেই জিনিস নিয়েই যেন আমি থাকি। আমরা কোন জিনিস নিয়ে থাকতে পারি? যে জিনিসে আমরা আনন্দ পাই, আমরা সেই জিনিস নিয়ে
অমল ঠাকুর একটা অত্যন্ত সুন্দর কথা বলেছিলেন একবার, যে আমরা কি ভ্যারান্ডা গাছ খেতে পারি? ভ্যারান্ডা গাছ আছে আমাদের এদিকে, একটু কম হয়। কেমন এক ধরনের ভ্যারান্ডা ফল হয়, ফলের থেকে তেল হয়, এবং সেই তেলের স্বাদ গন্ধ সবই বিশ্রী। ওই গাছের গায়ের গন্ধ বিশ্রী। এই জন্য অমল ঠাকুর বলছেন যে আমরা কি ভ্যারান্ডা গাছ খেতে পারি? কিন্তু একই আকারের আখ গাছ আমরা কিন্তু খেতে পারি। কেন? আখ গাছের মধ্যে কি আছে? হ্যাঁ, মিষ্টত্ব আছে, মাধুর্য আছে। তো আমরা কিন্তু যে কোনো কাজ দিয়ে থাকতে পারি না। যেমন আমি অঙ্কে খুব খারাপ ছিলাম। একবার আমাদের স্যার ক্লাসে বেতন নিয়েছেন, বেতন নিয়ে আমাকে টাকাগুলো দিয়ে বললেন যে গুনতো। আমি গুনতে শুরু করলাম, এবং যতবার গুনি ততবারই দেখি নতুন রেজাল্ট। কেমন? এখন এই আমাকে যদি দেওয়া হয় এবং বলা হয় যে তুমি অঙ্ক নিয়ে পড়াশোনা করবে এবং অঙ্ক নিয়ে একটা বড় কিছু করতে হবে, আমার পক্ষে তো এটা কোনোদিন সম্ভব হবে না। সুতরাং সব জিনিস নিয়ে আমরা কিন্তু পারবো না। আমাদের আনন্দ যেখানে, আমাদের মন যেখানে জেগে ওঠে, খুশি হয়, ওই আখের মতো যার মধ্যে মাধুর্য আছে, সেই মাধুর্যের পেছনে পেছনে আমাদের হাঁটতে হবে। আমরা যে কোনো জায়গাতে চলে যেতে পারি, তখন একাগ্রতার সৃষ্টি হবে। ওই মাধুর্যের কারণে আরো চাই, আরো চাই। কেমন? তোমায় না দেখিয়া পরাণ আমার বাঁচে না রে, দেখা দাও দরদি। সেই দরদিকে আমি চাই, চাই। তোমাদের অনেকেরই অন্তরের কথা আমি জানি। তোমরা গৌতম বুদ্ধের নাম জানো। এই গৌতম বুদ্ধের মধ্যে একাগ্রতার ক্ষমতা ছিল একেবারেই অসাধারণ। কারণ তিনি ব্যথিত হয়েছিলেন মানুষকে দেখে। কেন ব্যথিত হয়েছিলেন? দেখেছিলেন যে মানুষ বাসনার আগুনে জ্বলছে, এটা চাই, ওটা চাই, এটা খাবো, ওটা খাবো, সারা পৃথিবী খাবো, হ্যাঁ, সব কিছু না হলে আমার চলছে না। এই আগুনে মানুষ, এই বাসনার আগুনে, কামনার আগুনে মানুষ জ্বলছে। তো মানুষকে আগুন থেকে মুক্তি দিতে হবে। তো তিনি কি করলেন? তিনি সেই বোধিদ্রুম, সেই গাছের নিচে, বট গাছের নিচে বসে ধ্যান শুরু করলেন যে কি করে মানুষকে আমি মুক্তি দেব। এবং তোমরা শুনে আশ্চর্য হবে যে 12টা বছর এক টানা তিনি ওই গাছের নিচে বসে ধ্যান করেছিলেন, এবং নিজেকে বারে বারে বলেছিলেন যে এই আসনে বসে থাকতে থাকতে আমি শুকিয়ে মরে যাব, কিন্তু জ্ঞান না নিয়ে আমি ফিরে যাব। এই যে স্টাবন, এই যে একাগ্র, এই যে জেদি মানুষ, এই জেদটা থাকতে হয়, আগুন থাকতে হয়। আমাকে একজন বলে যে আপনারা যে আলোকিত মানুষ চাই, আলোকিত মানুষ চাই বলেন, আলোকিত মানুষ মানে কি? এদের মধ্যে কি বাল্ব আছে? আমি বলি যে বাল্ব না, কিন্তু আলো আসে কিসের থেকে সেটা বলো। আলো আসে কিসের থেকে? আলো দেখতে খুব সুন্দর, ফুরফুরে, অপরূপ, কিন্তু সে আসে একটা ভয়ঙ্কর জিনিসের কাছ থেকে। তার নাম কি? আগুন। তোমার মধ্যে সেই দিন আলো আসবে যেদিন তোমার মধ্যে আগুন আসবে। তো আমাদের মধ্যে সেই জেদের আগুন, প্রেমের আগুন, শক্তির আগুন, এই আগুনকে জ্বালিয়ে তুলতে হবে। এটা যদি আমরা করতে পারি, তাহলে একটা সুন্দর জীবন, একটা তৃপ্তির জীবন, পরিপূর্ণ জীবনের মধ্যে আমরা গিয়ে পৌঁছতে পারি। তো তোমরা বড় হও, তোমরা নিজেকে চেনো, একাগ্র হও, জীবনের উপরে জ্বলন্ত হয়ে ওঠো এবং জীবনকে আক্রমণ করো। ঘরের মধ্যে বসে থাকলে কোনো মুক্তি নেই। ধন্যবাদ। পৃথিবীর আদিকালে নাকি নারীরই শাসন ছিল সমাজে। পুরুষের শাসন শুরু হয়েছে মাত্র 7-8 হাজার বছর আগে। পুরুষের শাসন প্রতিষ্ঠা হওয়ার অন্যতম কারণ মাসল। আবদুল্লাহ স্যার তাঁর অভিজ্ঞতা লব্ধ কিছু নমুনা পেশ করে বললেন, আবারও নারীর শাসন ফিরছে। সমাজে নারীরা পিছিয়ে থাকার অন্যতম কারণ কেবলই সন্তান পালন। নারীরা আজ এই ব্যাপারে বিমুখ। এর ভয়াবহতার প্রতি স্যারের মজাদার ইঙ্গিতটা কিন্তু ভাবার মতো। নারীরা দীর্ঘদিন থেকে নিষ্পেষিত, সুতরাং তাকে নিয়ে ভাবার মানুষ অনেক, কিন্তু ছেলেদের নিয়েও যে ভাবা উচিত
কারণ অধঃপতনে যাবার জন্য ছেলেদের হাজারো পথ রয়েছে। এই ছেলেদেরকে অধঃপতনে যাওয়া থেকে রক্ষা করা দরকার, কারণ এদের সঙ্গেই মেয়েদের বিয়ে হবে। একদম একটি যুগান্তকারী বক্তব্য, যা ইতিপূর্বে শুনিনি। স্যারের বক্তব্য বোঝার জন্য এবং বক্তব্য থেকে রস আস্বাদন করতে হলে একটু স্টাডিও দরকার। তিনি তার বক্তব্যে অনেক বড় বড় মানুষদের কথা বলেন, তাদের সৃষ্টিকর্মের কথা বলেন। এই বক্তব্যে যেমন সক্রেটিসের কথা বললেন, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, জীবনানন্দ দাশের কথা বললেন রবীন্দ্রনাথের গান ও কবিতার কথা, গ্রিক মন্দিরটির কথা এবং শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের কথাও। এসবের মধ্য থেকে তিনি সাবলীলভাবেই জীবন বদলে দেওয়া দার্শনিক তত্ত্ব নিংড়ে এনে আমাদেরকে চমকিত করে দেন। এটাই তো সাইদ স্যারের ওয়াটারমার্ক, তাই না? বক্তব্যের এই অন্তিম অংশে আলোকিত মানুষ, সম্পন্ন মানুষ হতে গেলে যে জেদের প্রয়োজন, সেটা মরমী শৈলীতে বলে গেলেন। অবন ঠাকুর এবং গৌতম বুদ্ধের প্রসঙ্গ টেনে এনে অনেক শক্তিশালী একটি বক্তব্য পেশ করলেন তিনি। সফল হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হলো সাধনার বিষয়টি হতে হবে সাধকের কাছে আনন্দদায়ক। কারণ আনন্দ না পেলে কেউই কোনো বিষয়ে এগোতে পারে না। আনন্দ যেখানে সফলতা সেখানে। সাধনায় সফল হতে চায় জেদের আগুন। আলো খুব মধুর, কিন্তু আলোর উৎস হলো আগুন। তাই সফলতার আলো পেতে চাই জেদের আগুন।